নমস্কার বন্ধুরা, আবার জ্বলছে ঢাকা। ইউনূস কি বাংলাদেশি জনতা এবং সেখানকার মা বোনেদের ওপর কুখ্যাত সার্চলাইট চালাচ্ছে? এই বিশ্লেষণে আমি নিজের কোনো মতামত দেব না, শুধু পিওর ফ্যাক্টস আপনাদের সামনে তুলে ধরব। এছাড়া আমার দেওয়া কোনো তথ্য যদি আপনার ভুল মনে হয় তাহলে আপনারা অবশ্যই ফ্যাক্ট চেকও করে নিতে পারেন। তবুও সাধারণ বাংলাদেশিদের ইউনূস সরকারের সত্যিটা জানা দরকার। আপনারা কি জানেন অপারেশন সার্চলাইট কী ছিল? 22 ফেব্রুয়ারি 1971 পাকিস্তানি আর্মি অফিসে তৈরি করা হয় এই অপারেশন সার্চলাইটের ডিটেল মিলিটারি প্ল্যান, যার মূল 5টি লক্ষ্য ছিল। 1. বিরোধী দলকে নির্মূল করে দেওয়া, অর্থাৎ আওয়ামী লীগের সকল কর্মকাণ্ডকে বিদ্রোহ হিসাবে গণ্য করা এবং তাদের সমর্থকদের দেশদ্রোহী হিসাবে বিবেচনা করা। এই পরিকল্পনায় মুক্ত এবং বৃহত্তর শক্তি ব্যবহারের অনুমোদন দেওয়া হয়েছিল। আর বর্তমানে ইউনূস ঠিক কী করছে এখন ভাবুন। আওয়ামী লীগ নেত্রী তথা শেখ মুজিবের কন্যা শেখ হাসিনাকে তো বাংলাদেশের আদালত মৃত্যুদণ্ড জারি করেছে। আওয়ামী লীগ এবং তার সহযোগী সংগঠনগুলির সকল কর্মকাণ্ডকে নিষিদ্ধ ঘোষণা করে দেওয়া হয়েছে। ইউনূস এবং ওনার সহযোগী দল বারবার বলছেন যারা আওয়ামী লীগকে সাহায্য করছে তারা দেশদ্রোহী। তবে আপনি বলতে পারেন যে এ তো গেল মাত্র প্রথম লক্ষ্য, একটি তো মিলে যেতেই পারে। তাহলে 2 নম্বরে আসি, গ্রেপ্তার ও হত্যা। এই অপারেশনটির আরেকটি গুরুত্বপূর্ণ লক্ষ্য ছিল বাংলাদেশকে একদম নেতা শূন্য করে দেওয়া, যাতে জনতার আওয়াজ তোলার জন্যই কেউ না থাকে। সেই জন্য সর্বাধিক সংখ্যক রাজনৈতিক ও ছাত্রনেতা, সেই সাথে শিক্ষক এবং সাংস্কৃতিক সংগঠনের মুজিব সমর্থকদের গ্রেপ্তার করা হয়, যার মধ্যে শীর্ষ নেতারা ছিলেন মেইন টার্গেট। আর এখন কি হচ্ছে, আওয়ামী লীগের সমস্ত নেতাদের হয় মেরে ফেলা, নয়তো গ্রেপ্তার করে ফেলা হয়েছে, নয়তো যারা পেরেছেন দেশ ছেড়ে অন্য দেশে গিয়ে আশ্রয় নিয়েছেন। 3. বাঙালি বাহিনীকে নিরপেক্ষ করা। পূর্ব পাকিস্তানি অর্থাৎ বাংলাদেশি সামরিক কর্মীদের, যার মধ্যে ইস্ট বেঙ্গল রেজিমেন্ট, পূর্ব পাকিস্তান রাইফেলস এবং পুলিশ বাহিনী অন্তর্ভুক্ত ছিল, তাদের অস্ত্র ও গোলাবারুদ জব্দ করে নিরস্ত্র করে দেওয়ার আদেশ দেওয়া হয়। আর বর্তমানে কি হচ্ছে, শেখ হাসিনাকে সরানোর সাথে সাথেই পুলিশের ওপর আক্রমণ বেড়ে যায়। সেনার মধ্যে পাকিস্তান প্রেমী সেনা অফিসারদেরকে গুরুত্বপূর্ণ পদে বসানোর চেষ্টা করা হয় এবং বিদ্রোহী অফিসারদেরকে জেলে পাঠানো হয়। 4. গুরুত্বপূর্ণ স্থানগুলিতে এবং যোগাযোগ ব্যবস্থায় নিজেদের কমপ্লিট কন্ট্রোল স্থাপন। প্রধান শহরগুলি বিশেষ করে ঢাকা দখল এবং তল্লাশি করা এবং সেনানিবাস, বিমান ঘাঁটি, রেডিও বা টিভি স্টেশন এবং টেলিফোন এক্সচেঞ্জের মতো তখনকার গুরুত্বপূর্ণ অবকাঠামোগুলিতে নিজেদের কন্ট্রোল স্থাপন করার লক্ষ্য স্থির করা হয়। আর এখন কি হচ্ছে, বাংলাদেশের সমস্ত নিউজ মিডিয়া একদম চুপ। শয়ে শয়ে সাংবাদিকদের চুপ নয়তো গুম করিয়ে দেওয়া হচ্ছে, নয়তো জেলে ঢুকিয়ে রাখা হয়েছে। মেইন শহরগুলিকে সম্পূর্ণভাবে কন্ট্রোলের চেষ্টা করা হচ্ছে, যাতে জনগণ কোনো প্রকার আন্দোলনে না নামতে পারে। এবং 5. অপারেশন সার্চলাইটের সবচেয়ে ঘৃণ্য অংশ ছিল নারী নির্যাতন, গণহত্যা এবং সন্ত্রাস। এই অপারেশনে সিদ্ধান্ত নেওয়া হয় যে বেসামরিক এলাকা এবং হিন্দু সংখ্যাগরিষ্ঠ এলাকায় তল্লাশি এবং আক্রমণ চালানো যাবে, যার ফলে ব্যাপক হারে নির্বিচারে বিচার বহির্ভূত কাণ্ড চালানো হয়। বাংলাদেশি জনগণকে আতঙ্কিত করে পাকিস্তানের কাছে আত্মসমর্পণে বাধ্য করার জন্যই মূলত এই গণহত্যা চালানো হয়েছিল। এছাড়া প্ল্যান মাফিক জেনোসাইডাল ক্যাম্পেইন চালানো হয়। 1971 সালে 2 লক্ষ থেকে 4 লক্ষ বাংলাদেশি নারীকে ধর্ষণ করা হয়েছিল। অধিকাংশই ছিল বাঙালি মুসলিম আর হিন্দু নারী। অনেক জায়গায় পাক সেনারা মসজিদ, মাদ্রাসার কিছু আলেমের কাছ থেকে বলা ফতেয়া শুনেছে, যেখানে বলা হতো বাঙালি নারী গনিমতের মাল, যুদ্ধলব্ধ সম্পদ। স্কুল, কলেজ, সরকারি বিল্ডিংয়ে তৈরি হয় ক্যাম্প। ঢাকার জন্য নির্দিষ্ট নির্দেশনাবলীর মধ্যে ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রাবাসে, যেমন জগন্নাথ হল, ইকবাল হল এবং রাজারবাগ পুলিশ লাইনে আক্রমণ করা। আর বর্তমানে কি হচ্ছে, শেখ হাসিনার পতনের পরেই বিভিন্ন পুলিশ স্টেশনে হামলা চালিয়ে পুড়িয়ে দেওয়া হয়। সংখ্যালঘু হিন্দুদের ওপর অত্যাচার চালানো হচ্ছে ক্রমাগত, যা এখনো বন্ধ হয়নি। আর মা বোনেদের ওপর চলছে ব্যাপক অত্যাচার। এটা কালকেরই ভিডিও দেখুন। মেয়েটি হিজাব কেন পরেনি, এটাই ছিল এই বোনটির দোষ। ড্রেস দেখেছেন মেয়েটির, সম্পূর্ণ শরীর ঢাকা, ওড়না পর্যন্ত নিয়েছে। তারপরেও এসব পাকিস্তানের দালালদের দাবি বোরখা কেন পরেনি। অঙ্গভঙ্গি দেখেই বোঝা যাচ্ছে নোংরা চিন্তায় ভিডিওতে এই ছেলের মাথা পুরো ভর্তি। তবে এটি শুধু বিচ্ছিন্ন ঘটনা নয়, এমন শয়ে শয়ে ঘটনা ঘটছে বাংলাদেশে, কখনো সমুদ্র সৈকতে, নয়তো কখনো হাটে বাজারেই প্রকাশ্যে। এইসব পাকিস্তানের দালাল এতদিন পর গিয়ে আবার হয়তো অপারেশন সার্চলাইটের আশায় বসে আছে। আরও যদি আগামী ইলেকশনে ইউনূসের দলবল ক্ষমতায় চলে আসে তাহলে কি হবে কে জানে।
কোনো বাংলাদেশি ভাই বোন যদি এই ভিডিওটি দেখে থাকেন, একটাই কথা বলবো, আওয়াজ তুলুন। মনে রাখবেন, বাঙালি মানেই বিপ্লব। এইসব পাকিস্তানের দালালরা আবার বাংলাদেশি মা বোনেদের ইজ্জত নিয়ে খেলার চেষ্টা করছে। আজ হয়তো অন্যের মা বোনের সাথে এমন হয়েছে, কিন্তু কাল আপনার সাথেও ঠিক একই জিনিস হতে পারে। তখন আপনার মতোই কিন্তু অন্যেরাও এভাবেই চুপ করে বসে থাকবে। এই শাড়ি পরা বীর নারীদেরকে দেখছেন না, এরা কোনো ফ্যাশন শোতে হাঁটছে না। এরাই মুক্তিযুদ্ধে বন্দুক তুলে পাকিস্তানকে ঘাড় ধাক্কা দিয়ে বাংলাদেশ থেকে তাড়িয়ে দিয়েছিল। কিন্তু আজ কি হচ্ছে? ধীরে ধীরে জিতে যাচ্ছে পাকিস্তান। গতকাল রাতে জিহাদিরা বাংলাদেশের সবচেয়ে বড় দুটি নিউজ পেপার প্রথম আলো আর ডেইলি স্টারের অফিসে আগুন ধরিয়ে দিয়েছে। সেই সময় সাংবাদিকেরা সেই বিল্ডিং এর ভেতরেই আটকে ছিল। ভাবুন তাহলে কতটা নির্মম এবং পাকিস্তানি চিন্তাধারার মানুষ হলেই এমনটা করতে পারে। সাংবাদিকেরা লাইভ ভিডিও করে সাহায্য চাইছে, এমন ফুটেজও সোশ্যাল মিডিয়ায় ভাসছে। বঙ্গবন্ধুর ধানমন্ডির 32 নম্বর বাড়িতেও চলেছে ভাঙচুর। ছায়ানটের মতো সাংস্কৃতিক প্রতিষ্ঠানেও হামলা চালানো হয়েছে। এইসব জিহাদিরা সঙ্গীতকেও নিজেদের শত্রু হিসাবে দেখে। আর ময়মনসিংহে তো এক হিন্দু যুবক দীপু চন্দ্র দাসকে পাকিস্তানের দালাল এইসব আতঙ্কবাদীরা ধর্ম অবমাননার অজুহাতে পিটিয়ে গাছে বেঁধে আগুনই ধরিয়ে দিয়েছে। থানার ডিউটি অফিসার স্বীকার করেছেন, যখন ভীরকে জিজ্ঞাসা করা হয় যে সে কোথায়, কখন এবং কি এমন বলে ফেলেছে, কেউই কিছু বলতে পারেনি। কারো মনে নেই সে এমন কি বাজে কথা বলেছে যে তার জীবনটাই এভাবে কেড়ে নেওয়া হলো। শুধু তাই না, চট্টগ্রামে ভারতের সহকারী হাইকমিশনেও আক্রমণ চালানো হয়েছে। অর্থাৎ বাংলাদেশকে আবার প্রায় দখল করেই নিয়েছে পাকিস্তানের এইসব দালালরা। বিশেষজ্ঞরা বলছেন, এসব করে শুধুমাত্র তাদেরই লাভ হতে পারে যাদের বাংলাদেশে নির্বাচন না হলেই লাভ। কিন্তু নির্বাচন তো করাতেই হবে, কারণ এখন শুধু ভারতই না, বরং পশ্চিমও ফ্রেশ ইলেকশনের দাবি করছে। তাহলে কি উপায়? একটাই উপায়, যে নির্বাচনের আগেই বাংলাদেশে এমন এক পরিস্থিতিকে তৈরি করো যাতে নির্বাচন করানো অথবা না করানো একই বিষয় হয়ে যায়। অর্থাৎ অরাজকতা সৃষ্টি করে লোকজনকে ভোটের আগেই ভয় দেখানো, যাতে এইসব জিহাদি সমর্থক ছাড়া অন্য কেউ ভোট দিতেই না বের হয়। সাথে সাংবাদিকদেরও চুপ করে দেওয়া, যাতে কেউ কোনো বিদ্রোহের আওয়াজই না পায়, যাতে সবাই ভাবে সবাই সরকারের পক্ষে। এলিট ক্লাসকে নিজেদের সেফটির চিন্তাতেই ব্যস্ত রাখা, যাতে তারা দেশের কথা ভাবার সময় না পায়। এবং ইউনূস যে পাকিস্তানের আইএসআইয়ের সাথে হাত মিলিয়েছেন, এতে তো আর কোনো সন্দেহই নেই। কারণ ইতিমধ্যেই পাকিস্তানি অফিসিয়ালসদের রেকর্ড রাখা পর্যন্ত বন্ধ করে দিয়েছে বাংলাদেশ। এর ফলে পাকিস্তান থেকে কে, কখন, কি নিয়ে বাংলাদেশে ঢুকছে তা কেউ জানে না। এমনকি পাকিস্তানের অফিসিয়ালসের নাম করে জিহাদিরাও বাংলাদেশে ক্রমাগত এন্ট্রি নিচ্ছে বলে আশঙ্কা বিশেষজ্ঞদের। এছাড়া কিছুদিন আগেই আইএসআইয়ের উচ্চপদস্থ প্রতিনিধিরাও ঢাকা এসেছিল। কক্সবাজার, বান্দরবন, সিলেট, রোহিঙ্গা ক্যাম্প এইসব এলাকায় যৌথভাবে জিহাদি নেটওয়ার্ক অ্যাক্টিভ করার চেষ্টাও চলছে। এছাড়া পাকিস্তান থেকে গোলা বারুদ, আর্টিলারি, শেল, আরডিএক্স এসবের অর্ডারও করা হচ্ছে, যাতে পাকিস্তান থেকে অস্ত্রের শিপমেন্টকে নর্মালাইজ করা যায়। এছাড়া চীনের ফান্ডিংয়ে লালমনিরহাট এয়ারফিল্ডকেও আপগ্রেড করার একটা আলোচনা চলছে। এটি শিলিগুড়ি করিডোর থেকে মাত্র 20 কিলোমিটার দূরে অবস্থিত। অর্থাৎ ইউনূস শুধু ভারতকেই ক্ষতি করতে চেষ্টা করছে না, বরং সমগ্র বাংলাদেশকেই আবার পাকিস্তানের হাতে তুলে দিতে চাইছে। এছাড়াও সাম্প্রতিক একজন বাংলাদেশি ছাত্রনেতা এটাও দাবি করেছে যে ভারত যদি বাংলাদেশের ইলেকশনে কোনো ইন্টারফেয়ার করে, তাহলে তারা ভারতের উত্তর পূর্বের 7 সিস্টার্সকে আলাদা করে দেবে এবং বিচ্ছিন্নতাবাদীদের আশ্রয় দেবে। এগুলো কোনো ফেক থ্রেট না, কারণ আনন্দবাজার পত্রিকার খবর অনুযায়ী ইতিমধ্যেই উলফা চিফ পরেশ বড়ুয়া আবার ঢাকায় গিয়ে আশ্রয় নিয়েছে। অর্থাৎ আবার আসামকে অস্থির করার চেষ্টা অলরেডি শুরু করে দিয়েছে বাংলাদেশ। তাই সোজাভাবে বললে, বাংলাদেশের ভবিষ্যৎ এবং ভারত সরকার বাংলাদেশের বিরুদ্ধে ঠিক কী অ্যাকশন নেবে, সমস্তটাই এখন নির্ভর করছে যে বাংলাদেশের আগামী ইলেকশনে কে কে অংশগ্রহণ করবে এবং কে জয়ী হবে তার ওপর। যদি আবার ইউনূস ক্ষমতায় চলে আসে, তাহলে যে কোনো কিছুই হতে পারে। কারণ ইউনূসের বাংলাদেশ এখন আসলেই ভারতবাসীর জন্য চরম নিরাপত্তাগত হুমকিতে পরিণত হয়েছে। তবে এই বিষয়ে আপনাদের ঠিক কী মতামত অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। এবং আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, একটি লাইক এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন, কারণ এটি আপনাদের জন্য সামান্য মনে হলেও এটি সত্যি আমাকে আপনাদের জন্য আরও এমন নতুন নতুন বিশ্লেষণাত্মক ভিডিও নিয়ে আসতে অনুপ্রেরণা যোগায়। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।